আমন্ত্রণ বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রেভ। মানুষের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হলো তার মেরুদণ্ড। তবে এই মেরুদণ্ড যদি স্বাভাবিক অবস্থান থেকে সরে যায়, সেক্ষেত্রে এটি প্রত্যেকটি ব্যক্তির জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক একটি বিষয় হয়ে দাঁড়ায়। তবে আপনি কখন সচেতন হবেন এবং কখন বুঝবেন আপনার মেরুদণ্ডটি স্বাভাবিক অবস্থানে নেই? দর্শক, আজ আমরা কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার শাহ আলম, যিনি চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকেও স্বাগতম। স্যার, মেরুদণ্ড তার অবস্থান থেকে সরে গিয়েছে, বা আমরা মেডিকেল টার্মে যদি বলি স্পাইন্ডালোলিস্থেসিস, এটি আসলে বলতে কি বুঝি? ধন্যবাদ। মেরুদণ্ড তো আপনি জানেন যে অনেকগুলো কশেরুকা মিলে, মানে ভার্টেব্রা মিলে একটা মেরুদণ্ড, এবং এই মেরুদণ্ডের অ্যালাইনমেন্টগুলো ধরেন যদি আমরা মডেলের দিকে তাকাই, সার্ভাইকাল ঘাড়ের দিকে একরকম, পিঠের দিকে একরকম, কোমরের দিকে একরকম, এবং এইগুলো কিন্তু পরপর সাজানো থাকে হাড়গুলো, একটার পর একটা সাজানো থাকে। এই যে পরপর সাজানো, কোনো কারণের জন্য যদি একটা হাড় থেকে সরে যায়, সামনে পিছনে সাধারণত যায়, তাহলে সেটাকে আমরা বলি মেরুদণ্ডের হাড় সরে যাওয়া। এবং এই সরে যাওয়ার কারণ যদি আপনি জানতে চান, তাহলে শুরু থেকেই কিছু কিছু ক্ষেত্রে আছে জন্মগতভাবেই তার যে অ্যালাইনমেন্ট সে লস্ট করছে, সে একটা লকিং সিস্টেম একটা লেগে থাকবে, সেই সিস্টেম ইজ লস্ট। তাই এটা জন্মের পরও আমরা এটা অনেক সময় পেতে পারি। জন্মের পরে ভালোই মনে হচ্ছে বাহ্যিকভাবে, যখন বাচ্চা হাঁটবে দাঁড়াবে তখন তার হাঁটাটা মনে একটা অস্বাভাবিক, তখন আমরা বুঝতে পারি একটা চাপ দিলে, এক্স রে করলে যে তার যে লকিং সিস্টেম বা পরপর থাকবে না, একটা থেকে একটা সরে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারি এক্স রে করে। এরপর আমরা বলি সিটি স্ক্যান করে আর একটু ভালো বোঝা যায় বোঝানোর জন্য। তাহলে আপনি এটা ছোটো বয়সে, কিন্তু অনেক সময় ছোটো বয়সের এরকম প্রবলেম থাকলেও ছোটো বয়সে বাহ্যিকভাবে কোনো কিছু দেখা যাবে না, এই বাচ্চার হাঁটা চলা বসায় কোনো অসুবিধা হবে না। কিন্তু এই লোকটি যখন একটু বড় হয়ে, বাচ্চা বয়স থেকে সে যখন 12-13 বছর হবে, সে প্রাপ্ত বয়স হয়ে যাবে, তখন অনেক সময় দেখা যাবে তার সমস্যা। 1 নম্বর সমস্যা কি? তার কোমরে ব্যথা। তবে মজার জিনিস হলো কি, যে অনেক মানুষেরই এরকম স্পন্ডলোলিস্থেসিস সরে গিয়ে, হাড় সরে গিয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছে, কোনো অসুবিধা হয় নাই। সুতরাং মেরুদণ্ড হাড় সরে যাওয়া মানেই যে তার জন্য বিরাট একটা কিছু জটিলতা, উপসর্গ, খুব ভয়ের ব্যাপার সেটা না। সুতরাং এটা আমরা দর্শকদের অ্যালার্ট করতে চাই যে আপনার জানা দরকার, ইটস অ্যালার্মিং। কিন্তু এটাও দরকার যে হলেই যে আপনার জন্য খুব ক্ষতি, তা মতো বিষয় না। তাহলে আমাদের দ্বারা যে তা যদি হয়, তাহলে কাদের কি কষ্ট হবে? দেখা যাবে যে শতকরা 80% লোকের এরকম সরে গিয়ে মেরুদণ্ড সরা আছে, কিন্তু তার কোনো অসুবিধা নাই, দিব্যি লাইফ লিড করতেছে, চলাফেরা, দৌড়ে লাফালাফি সব করতেছে। এই 80% লোকের মেরুদণ্ড সরে যাওয়ার জন্য তার কোনো টেনশন নাই, হয়ে গেল, থাকলো মাত্র 20%। এই যে 20% রোগী, তাদের যে সিমটমস থাকবে, ব্যথা, একটু কষ্ট, মজার জিনিস হলো এই 20%-এরও 80% লোক কোনো অপারেশন লাগে না। তাহলে দেখা যাচ্ছে যে খুব ফিউ পার্সেন্টেজ, যে শতকরা 5-10% লোকও না, 5% লোক বা 3% লোক আপনার হইলো সার্জারি লাগবে। স্যার, এই যে সার্জারির পরামর্শ থাকে যাদের ক্ষেত্রে, তাদের আসলে কি কষ্ট হয়, বহিঃপ্রকাশটা কেমন? আচ্ছা, একটা হলো যে আমরা তো বলছি যে অনেকেরই সিমটমস আছে, ব্যথা, পা ঝিনঝিন, অবশ, এগুলা নিয়ে ধরেন আপনার 80% লোকের কোনো প্রবলেমই থাকে না। আবার যাদের থাকে 80% তার অপারেশন ছাড়া ভালো হয়ে যাবে। সেটা কি? ওষুধপত্র, কিছু ব্যায়াম, থেরাপি, এগুলো করে সে ভালো থাকবে। আর এই যে 20% লোকের কখন আমরা সার্জারি করব, এদেরও তো আমরা বলছি যে 80% লোকের সার্জারি লাগবে না। যখন অনেক ব্যথা, আপনি ধরুন বসে আছেন, একটা বসার পরে আপনার ব্যথা হচ্ছে, আপনি আর বসে থাকতে পারতেছেন না, আপনি দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে মনে ব্যথা 2 পায়ের দিকেই চলে যাচ্ছে, আপনি 2-1 স্টেপ দিলেন, 3-5 স্টেপ দেওয়ার পরে আপনার বসে পড়তে হচ্ছে। এই রকম যখন কষ্ট হবে, ব্যথা, তার লাইফটাই একদম লিড করা সম্ভব না। এখান থেকে সে ওয়াশরুমে যাবে, যেতে পারতেছে না, দাঁড়ালেই মনে হয় তাকে বসে পড়তে হচ্ছে। অর্থাৎ কিনা, যখন এই লিস্থেসিস হয়ে স্বাভাবিক জীবনযাত্রা একদমই হ্যাম্পার হবে, ব্যথার জন্য হাঁটতে পারবেন না, কষ্টের জন্য রাত দিন 24 ঘন্টা কষ্ট,
সেই ক্ষেত্রে হলো আপনার হলো সার্জারি একটা ইন্ডিকেশন। আচ্ছা নাম্বার 2, যে তার এর আগেই যদি ব্যথার সাথে দেখা করে তার পাটা অবশ হয়ে যাচ্ছে, দুইটা পায়ে ঝিনঝিন, দুইটা পায়ে হাঁটতে গেলে মনে হয় ইমব্যালেন্স, প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যাচ্ছে, একটা আঙ্গুল অবশ হয়ে যাচ্ছে, তার ইন্ডিকেশন হলো সার্জারি। সো এইরকম যখন হবে, এই যে ধরেন নার্ভ যে ড্যামেজ বা নিউরোলজিক্যাল ডেফিসিট দিন দিন বেড়েই যাচ্ছে, আমরা যেটাকে বলি প্রোগ্রেসিভ নিউরোলজিক্যাল ডেফিসিট, অর্থাৎ কিনা এটাকে বাড়ার দিকে যাচ্ছে, যে অবশ শক্তি কমানো, তাহলে তাকে সার্জারির দিকে যেতে হবে। ওভারঅল যখন আমরা স্পন্ডলোলিস্থেসিস সার্জারির কথা বলি, অল মেজার কনজারভেটিভ, তার নিয়ম কানুন, ব্যায়াম, থেরাপি, ওষুধপত্র আমরা দিলাম, কিন্তু রোগী কোনোভাবেই আরাম করছে না, রাদার দিন দিন খারাপের দিকে যাচ্ছে, নিজেকে নিজে ম্যানেজ করতে পারতেছে না। আমরা যেটাকে বলি যে তার যে সেলফ হেল্প সেটা করতে পারতেছে না, স্বাভাবিক জীবন একদমই হ্যাম্পার্ড, তখন এটাকে আপনার সার্জারি করতে হবে। তো আমরা এই সার্জারির ধরেন একটা ভীতি থাকে সব মানুষেরই, আমাদের মেরুদণ্ড, আমরা মনে করি যে একবার যদি সার্জারি হলে মনে হয় আর মনে হয় ভালো হবে না, আরও পঙ্গু হয়ে যাবে। এই কনসেপ্টে কিন্তু আমাদের বের হয়ে আসতে হবে, কারণ এখন কিন্তু আর সেরকম না। বাংলাদেশের ধরেন অনেক ডেভেলপমেন্ট হয়েছে। যদি আমাদের সেন্টারের কথা চিন্তা করি, আমাদের কিন্তু স্বয়ংক্রিয় মেশিনপত্র প্রায় 98% আমাদের স্বয়ংক্রিয় মেশিনপত্র রয়েছে, যেটাতে আমরা অ্যাসেস করতে পারি, যেটাতে আমরা ধরেন আমরা এখন অনেক অপারেশন করি মেশিনের মাধ্যমে, কাটাকাটি একদমই কম, জাস্ট একটা ছিদ্র করে আমরা অপারেশন করে ফেললাম। মানে মেরুদণ্ড তার অবস্থান থেকে সরে রয়েছে, কিন্তু ছিদ্র করে সেটাকে আগের পজিশনে নিয়ে যাওয়া সম্ভব। নিয়ে আসবো, হ্যাঁ, আমরা নিয়ে আসতে পারবো। আমরা আরেকদিন বলবো শুধু মানে এমআইএস, মানে মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি, মানে এই সার্জারি প্রসিডিউরটা সম্পর্কে আমরা জানবো সেদিন। তাতে সুবিধা মানুষ আরো একটু এলাম হয়েছে, কাটাকাটি নাই, আজকে অপারেশন করলাম, একটা বা দুইটা সেলাই দিলাম ওই ছিদ্রটা বন্ধ করার জন্য, 2 দিন পরে রোগী চলতেছে, হাঁটতেছে। বাহ। সো এখন আমাদের স্যার এই যে ছোট ছোট আমরা অপারেশন গুলো করছি অনলি ছিদ্রের মাধ্যমে, পরবর্তীতে আসলে সুস্থ স্বাভাবিক জীবন কি তারা লিড করতে পারে নাকি কমপ্লিকেশন হয়? যেমন আপনি ধরেন আমরা যেমন পিএলআইটি এখন আমাদের সেন্টারে আমরা সব এন্ডোস্কোপি দ্বারা করি, ছোট্ট একটা ছিদ্র, এই ছিদ্র দিয়ে আমরা মেশিনে দেখি, টেলিভিশনে দেখি, যেটা বের হয়েছে আমরা ফ্রি করে দিচ্ছি। এবং রোগী 5 দিন থেকে হাঁটবে, 5 দিন না, সকালে বিকালে হাঁটবে, 5 দিন চলে যাবে, কোনো কাটাকাটি নাই, কোনো সেলাই নাই, রোগীর ব্যথা ট্যাথা নাই। এর হলো বিরাট এন্ডোস্কোপিক সার্জারি। আর আমরা যেটা যে এই যেমন এই পিএলআইটি যদি এইটা যদি আমরা মানে স্পন্ডলোলিসিস যদি আমরা আপনাকে দেখাই, আমরা দেখবো যে কোনটা আমরা পদ্ধতিতে করছি। অনেক ক্ষেত্রে আছে যে আমরা না কেটে যা ছিদ্র করে আমরা স্ক্রুগুলো দিলাম, রডগুলো লাগানোর পর অটোমেটিক সে কারেকশন হয়ে যায়। আবার ওইটা সাপোর্টের জন্য একটা ছোট্ট ছিদ্র করে তার মাঝখানে যে জেল নাই সরে যাবে, সেটা আমরা যদি এসে যাই তাহলে আমরা বুঝতে পারবো একটু বেশি। স্লাইডে দেখার চেষ্টা করি, স্লাইডে যদি আমরা দেখি তাহলে আমরা একটু বুঝতে পারবো। আমরা হয়তো স্লাইডে স্যার এই বিষয়টা আমরা পরবর্তীতে দেখব, কিন্তু আমাদের অনেক কিছু জানার আছে আপনার কাছে, যে চিকিৎসা পদ্ধতির ধরনগুলো কি কি। আপনি একটা ছোট প্রসিডিউরের কথা বলছিলেন, দর্শক হয়তো সেটা সম্পর্কে জানতে চাই, আমরা জানাবো সবকিছু, তবে সময় আছে একটি ছোট্ট বিরতি নেব। ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ, এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনি খুব চমৎকার একটি প্রসিডিউরের কথা বলছিলেন, যেটির মাধ্যমে শুধুমাত্র ছিদ্র করেই অপারেশন মাধ্যমে একদম পজিশনে নিয়ে আসা সম্ভব, বড় কোনো কাটাছেঁড়ার প্রয়োজন হয় না। স্যার, আমরা এই বিষয়ে দেখবো এবং জানবো একটু স্লাইডের মাধ্যমে। আমরা যদি আসি, দেখেন এই ছবিটাই দেখেন, একদম নিচের দিকে অ্যারো দেওয়া আছে, একদম লাস্টের যে পার্টটা ওইটা দেখেন পিছনের দিকে চলে যাচ্ছে। আর ওই যে মোটা লাল রঙের আমরা কালার দিয়ে চিন্তা করি, দেখানোর চেষ্টা করছি, ওই স্পাইন, যেটা আপনার স্পাইনাল কর্ড এবং রুট, ওখানে হলো চাপ। তাহলে এই যে নিচের থেকে উপর দিকে আছেন 3 L3 L4 L4 L5, নিচেরটা S1 দেখেন পিছনের দিকে চলে যাচ্ছে। এটা হলো যে মেরুদণ্ডের হাড় সরে যাওয়া। এখন যদি আমরা এক্সরেতে যাই তাহলে আরও বুঝতে পারবো, পরেরটায় যদি আমরা যাই পরের স্লাইডে, তাহলে আমরা বুঝতে পারবো যে কি হয় মেরুদণ্ডর। আমরা ভিডিও চালাইতে পারলে আরও ভালো, যে আমরা দেখাইতে পারি মেকানিজমটা। এখানে আপনি দেখেন এই ভিডিওটাতে যে মেরুদণ্ডের হাড় কেমনে সরে যায়, এটা দেখেন আপনি,
একদম নিচের দিকে আপনার দেখেন যে যেটা হলো আমরা সিটি স্ক্যান করছি 1 2 3 নাম্বারটা আপনি দেখেন, 4 নাম্বারটা দেখেন কেমন এক এক লেভেলে এই হাড়গুলো কিভাবে সরে যাচ্ছে। উপরের ছবিগুলো দেখেন প্রথমটা একদম নরমাল, আর একদম লাস্টেরটা আপনি দেখেন উপর থেকে একদম মানে অ্যাবনর্মাল, প্রায় টোটালি ডিসলস্ট হয়ে যায়, কানেকশন নাই। এইটাই হলো মেরুদণ্ডের হাড় সরে যাওয়া। গ্রেডিং আছে, 4-5 রকমের গ্রেডিং আমরা বলি। এর পরেরটায় যদি আমরা যাই তাহলে আমরা বুঝতে পারবো যে অসুবিধা কি। দেখেন একদম ডান দিকে যেটা, ডান দিকের এই সাইড এক্সে যেটা কতটুকু সরে গেছে আমরা লাল কালি দিয়ে আমরা দেখেছি। আর একদম যে প্রথম দিকে বাম দিকে যাই আমরা এটাকে বলি আমরা হলো এমআরআই। এই এমআরআই করে ওই যে মোটা রগ স্পাইনাল কর্ড মাঝখানের যে ছবিটা দেখেন কেমন চেপে গেছে হাড়টা সরে গিয়ে, তখনই ব্যথা অনেক বেশি হবে, নর্মাল লাইফ লিড করতে পারবে না। আমাদের প্রিন্সিপাল হবে সার্জারি যে এই হাড়গুলোকে কাছাকাছি নিয়ে আসা এবং এই যে দুইটা হাড়ের মাঝখানে যে সংযোগ জয়েন্ট কিছু দিয়ে এটাকে আটকে দেওয়া। তাহলে আমরা পরের স্লাইডটাতে যাই। এখন আপনি দেখেন দেখেন যে আপনার দুইটা আটকে দেওয়া হয়েছে, এমন দেখেন লাইন দেখেন দুইটা হাড়ে এক লাইনে চলে আসছে, উপরের সাথে নিচে মিলে গেছে এবং এটা কিন্তু আমাদের অনলি ছিদ্র করে করা। এবং ওই যে মাঝখানে একটা দেখছেন যে দুইটা হাড়ের মাঝখানে যেটা ওটা এমন ভাবে দেওয়া, আমরা বলি এটাকে হলো কেস। এখন আর ডিসপ্লেসমেন্ট হওয়ার কোনো সুযোগ নাই, সে সামনে পেছনে যাওয়ার আর কোনো সুযোগ নাই, তাকে আটকেছে। দেখেন এই রোগীটা অপারেশনকে যদিও সে হাঁটতেছে কিন্তু একটু হাঁটার পরে তার ব্যথা শুরু অ্যাবনর্মাল। আবার এই রোগী যখন আমরা অপারেশনের পরে সে হাঁটবে তার কোনো ব্যথা থাকবে না। ধরেন তার স্পিড এখন কম, যদিও এটা ইমিডিয়েটলি সার্জারি পরে, কিন্তু দিন যাবে সে তার স্বাভাবিক সামনে বাঁকা হওয়া চলা। আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে একটা রোগীর অপারেশনের আগে যে কষ্টটা থাকে সে কষ্টগুলোকে দাঁড়ানোর পরেই তার বলবে স্যার আমার পার জানি কেমন ঝিনঝিন করে, হাঁটতে গেলে তার অবসবাস ভাব এবং একটা লিমিট পর্যন্ত তার হাঁটতে পারবে না। যখন 50 গজ 20 গজ হাঁটার পরে সে তার রেস্ট করতে হবে এবং অনেক সময় রোগী বসে পড়ে শুয়ে পড়ে, তারপরে তার আরাম। কিন্তু সার্জারি করে যখন আমার হাড়টাকে দূরেরটা কাছে নিয়ে এসে আমরা একদম ফিক্সড করে দিলাম, যে নার্ভগুলোর মধ্যে আমরা দেখানোর চেষ্টা করেছি যে চাপ পড়ে সেটা ফ্রি হয়ে গেছে, কোনো রকম রেডিয়েশন নাই, অর্থাৎ কিনা কোমর থেকে ব্যথা তার কোনো পায়ের দিকে যাচ্ছে না, তখন কিন্তু সে মানে ব্যথামুক্ত। ব্যথামুক্ত হলে তার নড়াচড়া বসা নামাজ পড়া এভরিথিং আপনার হলো পসিবল। সো এই যে সার্জারি এগুলো এইটা কিন্তু যেটা আমরা দেখিয়েছি আপনার এক্সরে, এটা কিন্তু আমরা না কেটে করা এবং সবগুলো জাস্ট ছিদ্র করে করা। ছিদ্র করে করে সুবিধা হয়েছিল যে ধরেন যেমন আপনার হলো যে কাটলে পরে তার সেলাই করতে হয়, বেশি কাটলে তার ব্যথা থাকে, ব্যথার জন্য অনেক ওষুধ খেতে হয় এবং পরবর্তীতে পোস্ট ইনফেকশন হবার অনেক ঝুঁকি বেড়ে যায়। এগুলোতে সেগুলো হলো কমে যায় অনেক। হসপিটালে কম সময় থাকবে, তার ওই ওষুধপত্র তার কমে যাবে, তার যে একটা ভয় থাকে যে না আমার কাটাকাটি করলাম এটা শুকাবে না ইনফেকশন, সেটা চান্স কম, আর এই রোগগুলো তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারে। সুতরাং যদি আমরা এখন আমরা কতগুলো আরো করে মডিফাইড হাইব্রিড, যে ধরেন আমরা লং টাইম যদি কাটতে হয় যেটা মাসেলগুলো যেন আমরা টানা দিয়ে না রাখি, অল্প সময় আমরা করবো, তাতে হবে কিন্তু মাসেল ড্যামেজ কম হয়। সার্জারি পরে আপনার খুব তাড়াতাড়ি, কারণ এই মেরুদণ্ডের যে কোনো প্রবলেমে কিন্তু পিছনের যে মাসেলগুলো পায়ের মাসেলগুলো খুব দুর্বল থাকে। সার্জারি আপনি ভালো করলেন কিন্তু তার মাসেলগুলো দুর্বল থাকে, যে কারণের জন্য আমরা সার্জারি পরে তার পিঠের কোমরের মাসেল পায়ের মাসেলগুলো স্ট্রং করার জন্য বিভিন্ন পদ্ধতিতে আমরা ব্যায়াম এবং ফিজিওথেরাপি ইজ ম্যান্ডেটরি। কারণ সার্জারি করার পরে তার আগের স্টেজে নর্মাল স্টেজে যদি যেতে চান তাহলে আমরা বলি রিহ্যাবিলিটেশন। এই রিহ্যাবিলিটেশনের জন্য কিন্তু আপনাকে সময় দিতে হয়। আমাদের দেশের একটু প্রবলেম যে আমরা সার্জারি করার পরে মানে সার্জারি তো করেই ফেলছি, পরবর্তীতে তার ফলো আপ করে না ঠিকমতো, কোনো রকম ফিজিওথেরাপি নিচ্ছে না, ব্যায়াম করছে না। জি, এই থেরাপি না নিলে ব্যায়াম না করলে তার লাইফস্টাইল যে কিভাবে এখন চলবে আগে একভাবে চলতো, এগুলো যদি সে ওরিয়েন্টেড না হয় এবং ফলো না করে তাহলে আপনার অনেক ভালো সার্জারি করার পরে অনেক ভালো ফল পাওয়া যায় না। একদমই। সে কারণে যেন আমরা এটা একটা ইম্পর্টেন্স দেই যে হ্যাঁ আপনার সার্জারি আমরা হয়ে গেলো এটা একটা পার্ট, কিন্তু এখন আপনার রিকভারি ভালো হয়ে আগের পজিশনে যাওয়ার জন্য আপনার কিছু দায়িত্ব রয়েছে, সেগুলোকে রুগীকেও যেমন আমাদের পক্ষ থেকে বোঝানো দরকার, রুগীকেও সেটা ফলো করতে হবে। ওইটা ফলো করলে রুগীরা কিন্তু একদম নর্মাল লাইফ লিড করা সম্ভব। একদমই। আমরা স্যার বেশিরভাগ ক্ষেত্রে মনে করি অপারেশন হয়ে গিয়েছে মানে ম্যাজিক্যালি আমার জীবনযাত্রা পরিবর্তন হয়ে যাবে, আমি কিছু স্বাভাবিক জীবনযাপন করতে পারবো, কিন্তু শুধুমাত্র অপারেশনই একটি পার্ট নয়, পাশাপাশি
অন্যান্য যে জীবনযাত্রার পরিবর্তন, ফিজিক্যাল এক্সারসাইজ, আপনারা যে সমস্ত ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে এক্সারসাইজগুলোর পরামর্শ দিয়ে থাকেন সেগুলো নিয়মিত করানোটা অত্যন্ত জরুরি। স্যার, যারা এই ধরনের জটিলতায় ভুগছে তারা অনেক ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে যায় যে কোন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবে, কোথায় যাবে এবং দ্রুত সময়ের মাঝে যাওয়াটা আসলে কতটুকু জরুরি। ধরেন যখন সার্জারি যদি এরকম অবস্থা হয় তখন কিন্তু বেশি দিন দেরি না করা ভালো। আমাদের ক্ষেত্রে অনেক রুগী পাই যেন হয়তো কোনো একজন সার্জন তার অপারেশনের কথা বলে দিলেন, কিন্তু সে ঘুরতে থাকে, যেন অপারেশন না করে কি করা যায়। একটা গ্রুপ আছে খুব খারাপ, যেটা যে গেলে একটা ইনজেকশন দিয়ে দেয়, এপিডুরাল, সিলেক্টিভ নার্ভ রুট ব্লক, ইজ ভেরি ডেঞ্জারাস। এবং এই নার্ভ রুট ব্লক, সিলেক্টিভ নার্ভ রুট ব্লক অথবা হলো আপনার এপিডুরাল, কিছু কিছু ক্ষেত্রে আপনার ইন্ডিকেশন আছে, ভালো কাজ করে। কিন্তু একটা গ্রুপ অফ পিপল আছে যারা বুঝে না বুঝে সমান এটা দিতে থাকে এবং এটা রুগীর অনেক ডিসেবল করে ফেলে, আরও বেশি খারাপ করে ফেলে। এবং এইরকম ক্ষেত্রে সার্জারি করতে গেলেও অনেক সময় ঝামেলা, কারণ ওই জায়গাটাতে একটা স্বাভাবিক থাকে না। এখন রুগীরা অনেক সময় বুঝে না বুঝে করে, আবার একটা গ্রুপ অফ পিপল তারাও মনে করে যে আমরা ইনজেকশন দিয়ে ভালো করে ফেলতে পারবো, তাতে হয় কি যে ভালোর চেয়ে খারাপ বেশি হয়ে যায়। সুতরাং যখন তার এই ধরনের কোনো প্রবলেম হবে কোনো রুগীর, তাকে জেনে শুনে নির্দিষ্ট সেন্টারে বা নির্দিষ্ট ডাক্তারের কাছে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। কারণ আপনি যদি গেলেন অনেক দেরিতে, তখন কিন্তু আপনি খুব ভালো ফল পাবেন না। সো স্পাইন সার্জারি এমন একটা সার্জারি একদম সঠিক সময়ে করাটা খুবই ম্যান্ডেটরি। আমাদের সেন্টারগুলোতে আমি বলছি, এর আগে অনেক কথা আমি বলছি যে অনেক রুগী আসে যে তারা অপারেশন করতে চায়, কিন্তু আমি দেখেছি না এটা অপারেশন ছাড়া ভালো হবে। রুগী একটু মনক্ষুণ্ণ হয়, যে অন্য সার্জন বলছে স্যার এটা না করে, আমি যে আপনি তো অনেক দিন গেছে, আমাদেরকে একটু সময় দেন, 3 সপ্তাহ 4 সপ্তাহ সময় আপনি দেখি। এবং এই ক্ষেত্রে আমার অনেক রুগী আছে যেগুলো আর সার্জারি লাগে না। যে কারণের জন্য ধরেন যে সিলেকশন অফ দ্য পেশেন্ট, আমি কোন রোগীটার কি অপারেশন করব, মানে কখন সার্জারি করাটা প্রয়োজন, এটাকে অবশ্যই প্রপার জাজমেন্টের মধ্যে গিয়ে তারপরে করাটা জরুরি। এটা খুব প্রয়োজন, কারণ তা যদি না হয় তাহলে কিন্তু এটা আপনার হবে না। এই রোগগুলোর সম্বন্ধে আমরা বলতে চাই, অ্যাজহুল মেরুদণ্ড ভালো রাখার জন্য যে নির্দিষ্ট কতগুলো ব্যায়াম এবং ওভারওয়েট, ওজন কমানো, সামনে ঝুঁকে লং টাইম কাজ করা। আমি যে কাজ করি না, হঠাৎ করে আমি বাঁক হইয়া নয়া কিছু কাজ করতে গেলাম, এই কাজগুলো অ্যাভয়েড করা উচিত। এবং এই মেরুদণ্ড ভালো রাখার জন্য পরিমিত কতগুলো ব্যায়াম আছে, ওই ব্যায়ামগুলো করা উচিত। বিছানাটা হওয়া উচিত সমান বিছানা, খুব শক্তম না, খুব নরমও না। আর হলো যদি খাবার দাবারের মধ্যে স্মোকিং করা, দেন হইলো মদ্যপান, এই দুইটা আমি সবসময় বলে থাকি, এটাকে অ্যাভয়েড করা। আর হইলো যে আপনার রোদের মধ্যে হাঁটাহাঁটি করা, হাড়গুলো শক্ত রাখা, ছোট মাছ খাওয়া, মাছ খাবেন, মাংস কম খাবেন, গরুর দুধ রেগুলার খাওয়া দরকার। ধন্যবাদ স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন মেরুদণ্ডকে সুস্থ রাখতে হলে জীবনযাত্রার মান পরিবর্তন করি। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক চমৎকারভাবে বলেছেন এবং সেই কথা রেস ধরেই বলতে চাই, জীবনযাত্রায় খানিকটা পরিবর্তনই হয়তোবা আপনার মেরুদণ্ডকে সুস্থ রাখতে সহায়তা করবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।